রিফ্র্যাকশন প্রিজমে আমরা যখন তোমাদেরকে পড়েছিলাম অফলাইনে তখন অনেকটাই পড়িয়ে দিয়েছি, জাস্ট একটা টপিক বাকি ছিল প্রিজম থেকে কিছু। তো প্রিজমে অনেকগুলো পড়িয়েছি, চ্যুতিকোণের রাশিমালা, যেগুলো তোমরা আগেও পড়েছো। তো ওইগুলোকে আবার আজ চেক করে নেব, আর যে টপিকটুকু বাকি রয়েছে সেটুকু শেষ করে দেবো। তো স্টার্ট করা যাক প্রতিসরণের প্রিজম। প্রিজম কি? প্রিজম হচ্ছে 5টি তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকেই প্রিজম বলা হবে। 5টি তল থাকবে, এ একটা তল, এ একটা তল, এ একটা তল, সামনের তলটা, আবার পেছনের তলটা। ঠিক আছে? তো প্রিজমের চ্যুতিকোণের রাশিমালা পড়বো আমরা। মনে করা যাক এ বি সি হচ্ছে প্রিজমের প্রধান ছেদ। আর প্রিজমের এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ, যাকে এ দ্বারা ইন্ডিকেট করা হয়। চিত্রানুযায়ী এখন আপতিত রশ্মি এভাবে এসেছে, আলোক রশ্মি যাওয়ার প্রয়োজন ছিল এই পথে, যদি প্রিজম না থাকতো। প্রিজম থাকার জন্য আলোক রশ্মি এভাবে টিল্ট হয়েছে, শিফট হয়েছে, আবার এখানে আপতন হয়ে আবার এদিকে বার হয়েছে। এটা হচ্ছে প্রথম তল যেখানে প্রতিসরণ হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় তল যেখানে প্রতিসরণ হচ্ছে। ঠিক আছে? আলোক রশ্মি যাবার দরকার ছিল এদিকে, বাট প্রিজম থাকার কারণে আলোক রশ্মি ফাইনালি এই পথে বার হচ্ছে। তো আলোক রশ্মি নিজের পথ থেকে কতটা সরেছে? এইটুকু অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটাকে বলা হবে প্রিজমের চ্যুতিকোণ, যেটা আমরা বার করব। তো যদি একটু লক্ষ্য করে দেখো, একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবে টি কিউ আর, টি কিউ আর এর বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সঙ্গে সমান। পড়েছ? অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা হবে। এই কোণটা যদি I1 হয়, এই কোণটা যদি R1 হয়, তাহলে এই কোণটা কত হবে? I1 মাইনাস R1। অর্থাৎ প্রথম তলে চুক্তি কত হয়েছে? I1 মাইনাস R1। সিমিলারলি এই পুরো কোণটা যদি I2 হয়, তাহলে এই পুরো কোণটাও I2 হবে, কিন্তু I2 সমান R2 প্লাস সামথিং। তাহলে সামথিং পার্টটা কত হবে? সামথিং পার্টটা হবে I2 মাইনাস R2। অর্থাৎ দ্বিতীয় প্রতিসারক তলের চ্যুতি কত হবে? I2 মাইনাস R2। তো এটা লেখা আছে চ্যুতিকোণ অ্যাঙ্গেল MTR, এই বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সঙ্গে সমান। তো TQR প্লাস TRQ এর সঙ্গে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চ্যুতিকোণ MTR, যেটা বললাম ডেল্টা ইকুয়ালস টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 এভাবে লেখা যেতে পারে, এটাকে ইকুয়েশন 1 দিলাম। এরপর চতুর্ভুজ AQOR থেকে পাই চতুর্ভুজ AQOR, একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360, যার মধ্যে AQO এটা 90 ডিগ্রি, কারণ এটা অভিলম্ব ওঠে। সিমিলারলি ARO এটাও 90 ডিগ্রি, বিকজ এটা অভিলম্ব টানা হয়েছে, তাই না? এন্ডেস ও অভিলম্ব কি হয়? সারফেসের উপর লম্ব। তার মানে ARO আর AQO এটা 90 ডিগ্রি, দুটোই 90 90 180, প্লাস QOR প্লাস QAR, যেটাকে A, মানে 4টি কোণের সমষ্টি 360 হবে। তাই লেখা আছে AQO ARO QOR প্লাস QAR সমান 360। বললাম দুটোই 90 90, তাহলে আলটিমেট QOR প্লাস A কত হবে? 180 ডিগ্রি। এরপর ত্রিভুজ QOR থেকে পাই এই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি কোণ R1, অপর কোণটি R2, আর এই QOR মানে R1 প্লাস R2 প্লাস QOR সমান 180 ডিগ্রি। R1 প্লাস R2 প্লাস QOR সমান 180 ডিগ্রি। ইকুয়েশন 2 ইকুয়েশন 3 তুলনা করো, 180 ডিগ্রি 180 ডিগ্রি, QOR তাহলে এর জায়গাতে R1 প্লাস R2 জায়গাতে কি লেখা যেতে পারে? A। তাহলে তুলনা করে আমরা পেলাম প্রিজমের প্রতিসারক কোণ যেটা, সেটা R1 ও R2 যোগের সঙ্গে সমান হবে, সমষ্টির সঙ্গে সমান। তো এই যে পেলাম R1 প্লাস R2, এটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে চ্যুতি পাওয়া যাবে।
এই 1 নম্বর সমীকরণ ছিল r1 প্লাস r2, এই জায়গাতে এ বসালে চ্যুতি, অর্থাৎ চ্যুতির মান হবে ডেল্টা সমান i1 প্লাস i2 মাইনাস এ, তাই ডেল্টা ইকুয়ালস টু i1 প্লাস i2 মাইনাস এ, এটা হচ্ছে চ্যুতি। ঠিক আছে, নেক্সট ডেল্টা ভার্সেস আই, অর্থাৎ চ্যুতি কোণ এর সঙ্গে আপতন কোণের লেখচিত্রটি কীরকম হবে? তো লেখচিত্রটি দেখে রাখো সবাই, এইভাবে হবে। দ্বিতীয়ত, এই লেখচিত্র থেকে ন্যূনতম চ্যুতি কোণের শর্তটি কী? তো লেখচিত্রটি থেকে আমরা বুঝতে পারছি চ্যুতি কোণের সঙ্গে আপতন কোণের যে লেখচিত্রটা আছে সেটা এইভাবে হয়। স্পষ্টতই চিত্র থেকে বোঝা যাচ্ছে যত আপতন কোণের মান আমি বৃদ্ধি করব, আপতন কোণের মান বৃদ্ধি করতে থাকি, তাহলে কী হবে? চ্যুতি কোণের মান কমে কমে আসবে, কারণ চ্যুতি কোণ উপর দিকে প্লট করা হয়েছে, চ্যুতি কোণের মান কমে কমে আসবে। এমন এক সময় আসবে যখন চ্যুতি কোণের মান সর্বনিম্ন হবে, ডেল্টা মিনিমাম, সেই আপতন কোণটাকে আমি I0 দ্বারা ইন্ডিকেট করছি। এরপরও যদি আপতন কোণের মান আমি বৃদ্ধি করতে থাকি, তাহলে আবার চ্যুতি কোণ বৃদ্ধি পেতে থাকবে। বোঝা গেল? ওইটাই লেখা আছে চিত্রানুযায়ী আপতন কোণের মান বৃদ্ধি পেলে, আপতন কোণের মান বৃদ্ধি পেলে প্রথমে চ্যুতি কোণের মান হ্রাস পায়, তারপরও যদি আপতন কোণের মান বৃদ্ধি পেলে একটা নির্দিষ্ট সীমার পরও যদি আপতন কোণের মান বৃদ্ধি পেতে থাকে, তাকে চ্যুতি কোণের মানও বৃদ্ধি পাবে। তো যখন স্টার্টিং পয়েন্টে ছিল, মনে করা যাক এই পয়েন্টটি হচ্ছে এ পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে I1, ডেল্টা, আর এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে I2, ডেল্টা। তাহলে অ্যাট প্রেজেন্ট এই এবি লাইনটার দৈর্ঘ্য কত হবে? এই এবি লাইনটার দৈর্ঘ্য, বি পজিশনটার ইকুইভ্যালেন্ট এখানে I2, এ পজিশনটার ইকুইভ্যালেন্ট I1, তো এই I2 মাইনাস I1 যেটা হবে সেটাই হবে এবি রেখার দৈর্ঘ্য, তাই না? তাহলে এই এবি রেখার দৈর্ঘ্য কত হয়েছে? I2 মাইনাস I1। কখন? প্রাথমিক অবস্থায়, প্রথম কেসে। কিন্তু যখন চ্যুতি নিম্নতম হবে তখন এই লাইনটার দৈর্ঘ্য কতটুকু হয়ে যাচ্ছে? এই যে লাইনটা, এই লাইনটা কমে 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 এখানে আসছে, কত হয়ে যাচ্ছে? 0। অর্থাৎ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এই যে রেখাটা আপনি ড্র করেছেন এবি রেখা, এই রেখাটার দৈর্ঘ্য 0 হবে। তো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে সি বিন্দুতে চ্যুতি কোণ সর্বনিম্ন হলে এবি রেখার দৈর্ঘ্য কত হবে? 0 হবে। অর্থাৎ I2 মাইনাস I1টা 0 হবে, অর্থাৎ I2 সমান I1 হবে। তো এটি হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত। পরীক্ষায় এই প্রশ্নটাই বার করতে বলে যে লেখচিত্র থেকে ন্যূনতম চ্যুতি কোণের শর্তটি নির্ণয় করো, তো তোমাকে এই প্রসেসটাই ফলো করতে হবে। তো ন্যূনতম চ্যুতি কোণের ক্ষেত্রে I2 সমান I1 হবে, আবার I2 সমান I1 হলে R1 সমান R2 হবে। তাই যখনই ন্যূনতম চ্যুতি কোণের শর্ত বলবে তখন তোমার মাথায় থাকা দরকার যে I2 মাইনাস I2 সমান I1 এবং R1 সমান R2 হবে। ন্যূনতম চ্যুতি মানেই I1 সমান I2 এবং R1 সমান R2। ঠিক আছে, নেক্সট প্রতিসরাঙ্ক ও ন্যূনতম চ্যুতি কোণের সম্পর্ক। ওই ফিগারটা ড্র করা হয়েছে যেটা আগে আছে, এটা যতবার ড্র করবে তোমরা তো তোমাদের মাথায় থাকবে, কারণ পরীক্ষায় লাইট থেকে অনেক ছবি ড্র করতে হবে। তো বি প্রিপেয়ার থাকো সেটার জন্য, একদম রেডি থাকো, যতগুলো পড়ানো হচ্ছে সেই ছবিগুলো বারংবার প্র্যাকটিস করবে। প্রতিসরাঙ্কের সঙ্গে ন্যূনতম চ্যুতি কোণের সম্পর্ক। তো আমরা তো জানি ন্যূনতম চ্যুতি কোণ বলেছে, আমরা জানি ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে I1 সমান I2 হয় এবং R1 সমান R2 হবে। যদি আমি স্নেলস ল লাগাই তাহলে আমি কি লিখতে পারি? সাইন I1 বাই সাইন R1 সমান ইয়ার মিউ প্রিজম, বিকজ আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে প্রিজমে আসছে এ মিউ পি, আর বায়ুর সাপেক্ষে প্রিজমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে প্রিজমের পরম প্রতিসরাঙ্ক, তাহলে ওকে মিউ দ্বারা লেখা যেতে পারে, তাই তো? এখন ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি হয়? আমরা নর্মালি চ্যুতির ক্ষেত্রে হয় ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি বলা হয়েছে? I1 সমান I2 হবে। তাহলে I1 সমান I2 যদি হয় তাহলে 2I1, তাহলে ডেল্টাটাও ন্যূনতম হবে, তো ডেল্টা মিনি মাইনাস এ। এখান থেকে I1 বার করে নিলাম, I1 বার করলে ডেল্টা মিনিমাম প্লাস A বাই 2 হবে। আবার আমরা দেখেছি R1 প্লাস R2 A হয়, তাই না? আর ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কী হবে? R1 সমান R2 হবে, তাই না? তাহলে R1 সমান যদি R2 হয় তাহলে এখানে কত হবে? R1, তাহলে R1 প্লাস R1 2R1 সমান A, তাহলে R1 সমান A বাই 2।
তো এই যে R1 এর মান পেলাম আর এই যে I1 এর মান পেলাম, স্নেলস লয়ের যে ইকুয়েশনটা রয়েছে ওখানে বসিয়ে দেবো। সাইন I1 সমান নিচে বসিয়েছি ডেল্টা মিনি প্লাস A/2, সাইন ডেল্টা মিনি প্লাস A/2, সাইন R1 সমান সাইন A/2 ইকুয়ালস টু মিউ। তো এটাই হচ্ছে রিলেশনটা, পরীক্ষার কিন্তু এটা খুব পড়ে। এটা রিলেটেড নিউমেরিক্যালও আছে। ন্যূনতম চ্যুতির সঙ্গে প্রতিসারক্য প্রিজমের এবং প্রতিসরাঙ্কের সম্পর্ক মনে রাখো। প্রতিসরাঙ্কের সঙ্গে প্রিজমের প্রতিসারক্য বা প্রিজম কোণ এবং ন্যূনতম চ্যুতির সম্পর্ক, এই সম্পর্কটি ওটা। ঠিক আছে, চলো নেক্সট। এরপর সে পাতলা প্রিজম। পাতলা প্রিজম কাকে বলা হবে? পাতলা প্রিজম আমরা সেই প্রিজমকে বলবো যার যে প্রিজমটির প্রতিসারক কোণের মান বা প্রিজম কোণের মান 10 ডিগ্রি থেকে কম, অর্থাৎ এই কোণটা কত হবে? 10 ডিগ্রি থেকে কম হবে, তাহলে আমরা তাকে পাতলা প্রিজম বলবো। তো ছবিটা সেম আগের মতো ড্র করা হয়েছে। স্নেলস ল অনুযায়ী যদি আমি স্নেলস ল লাগাই তাহলে আমি কি লিখতে পারি? সাইন I1 বাই সাইন R1 সমান মিউ, তাই না? তো যেহেতু প্রিজমটি পাতলা প্রিজম, এর মান 10 ডিগ্রির থেকে কম, তার মানে আমি বলতে পারি এক্ষেত্রে আপতন কোণটা খুব যদি ক্ষুদ্র হয়, আপতন কোণ খুব যদি ক্ষুদ্র হয় তাহলে সাইন I1 এর জায়গায় I1 লিখতে পারি, সাইন R1 এর জায়গায় R1 লিখতে পারি, তাই না? থিটা যদি খুব ক্ষুদ্র হয়, সাইন থিটা সমান থিটা, কস থিটা সমান 1, ট্যান থিটা সমান থিটা হয়। তাহলে আপতন কোণ খুব ক্ষুদ্র হলে সাইন I1-কে I1 লিখেছি, সাইন R1-কে R1 লিখেছি, তাহলে I1 সমান হবে কি? I1 সমান মিউ R1। এই সারফেসটাই স্নেলস ল লাগাইছি। এই সারফেসে যদি স্নেলস ল লাগানো হয় সেক্ষেত্রে কী হবে? I2 সমান মিউ R2 অনুরূপে। আর আমরা জানি রশ্মির চ্যুতি কী হয়? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A প্রিজমের ক্ষেত্রে। বাট পাতলা প্রিজমের ক্ষেত্রে কী হবে? I1 সমান মিউ R1 আর I2 সমান মিউ R2, তাহলে মিউ কমন নিয়ে R1 প্লাস R2 মাইনাস A, আর R1 প্লাস R2 মানে আমরা কী জানি? A, তাহলে মিউ A মাইনাস A, তো A কমন নিলে ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু A। এটাই হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি। এটাও খুব জরুরি আছে, পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কত বা চ্যুতির রাশিমালাটি নির্ণয় করো। এইভাবে বলে দিল, নতুবা বলে দেবে দেখাও যে পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি আপতন কোণের উপর নির্ভর করে না। খাতাতে প্রশ্নটা লিখে রাখবে, প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি আপতন কোণের উপর নির্ভর করে না। বা এইভাবে বলে প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি প্রতিসরাঙ্ক মিউ এবং প্রতিসারক কোণ এর উপর নির্ভরশীল। বা এইভাবে প্রশ্নটা বলবে প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কনস্ট্যান্ট থাকে যখন আপতন কোণের মান ক্ষুদ্র হয়। তো দেখো মিউ তো কনস্ট্যান্ট আর এও কনস্ট্যান্ট, লিখেছে মাথায়? তো জিনিসটা মাথায় রাখবে। এর যে অথবা অথবা দিয়ে যে কোয়েশ্চেনগুলো বললাম এটা খাতায় লিখে রাখবে। এভাবেই জিজ্ঞাসা করে, বেশিরভাগ এটা জিজ্ঞাসা করে যে পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি আপতন কোণের উপর নির্ভর করে না, বা পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি প্রতিসরাঙ্ক এবং প্রিজম কোণের উপর নির্ভর করে, বা প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি ধ্রুবক থাকে, কারণ একটা প্রিজমের মিউ কনস্ট্যান্ট থাকবে, একটা প্রিজমের এও কনস্ট্যান্ট থাকবে, ওটা চেঞ্জ হবে না। তো এমনি টাইপের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে পাতলা প্রিজমের চ্যুতি। নেক্সট, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান। প্রিজম থেকে রশ্মি তো বার হচ্ছিল না, যাতে রশ্মিটা না পায় তার জন্য এর কি মান হওয়া দরকার? একবার এর মান ক্যালকুলেট করব, একবার I1 এর মানে আপতন কোণের মান। এই সেম প্রশ্ন থাকবে, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য এর মান কত, আবার I এর মান কত। I হইতে পারে কি আপতন কোণের সীমাস্থ মান কত, আর এ রইলে প্রিজম কোণের সীমাস্থ মান কত। তো এখন আমরা প্রিজম কোণেরটা দেখব, পরে আপতন কোণেরটা দেখব। তো নর্মালি প্রিজমের ক্ষেত্রে এমনি হয়, আমরা জানি গতিপথটা রশ্মির। এখন যদি নির্গত রশ্মি না পেতে হয়, এটা তো নির্গত রশ্মি না পেতে হলে রশ্মিটাকে আমাকে ভিতর দিকে ঢুকান দিতে হবে, অর্থাৎ রশ্মিটাকে মিনিমাম নির্গত কখন নেই হবে, যখন রশ্মিটা এই গা ঘিসে বাইরে হবে। ওইটা দেখো পরে ফিগারে দেখানো হয়েছে।
যদি রশ্মি এদিকে না পেতে হয় তাহলে রশ্মিটাকে গা ঘেঁষে আসতে হবে মিনিমাম, বা তার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে, তবে তো রশ্মি পাওয়া যাবে না। তো এই যে ছবি ড্র করা হয়েছে, কিন্তু এখানে দেখানো হয়েছে যে রশ্মিটা এদিকে যাচ্ছে না, রশ্মিটা এদিকে যাচ্ছে গা ঘেঁষে, দ্বিতীয় প্রতিসরক তলের গা ঘেঁষে এসছে। তাহলে এই যে আপতন কোণটা, নির্গমন কোণটা I2 E, সেটা 90 ডিগ্রি হবে, তাই না? আর আমরা পড়েছি যে আপতন কোণের জন্য নির্গমন কোণ বা প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি এবং সেটা হবে সংকট কোণ। তাহলে এই R2 অ্যাঙ্গেলটা কি? R2 অ্যাঙ্গেলটা হচ্ছে প্রিজমের সংকট কোণ। তো স্নেলস ল লাগিয়েছি, এরপর sin I1 বাই sin R1 সমান মিউ, কোনো অসুবিধা নেই। এখান থেকে R1 বার করেছি, R1 সমান কত হবে? sin ইনভার্স sin I1 বাই মিউ। সিমিলারলি সেকেন্ড সারফেসে স্নেলস ল লাগাচ্ছি, sin I2 বাই sin R2 সমান মিউ। sin I2 মান 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, sin R2 মানে সংকট কোণ থিটা সি সমান মিউ। তাহলে থিটা সি সমান R2 সমান sin ইনভার্স 1 বাই মিউ। তাহলে আমি R1 আর R2 মান বার করে নিচ্ছি। কেন? কারণ প্রশ্নটা আমার কী বলেছে? প্রিজমের কোণের সীমাস্ত মান, প্রিজম কোণের সীমাস্ত মান। আমরা তো জানি প্রিজম কোণ কী হয়, A সমান R1 প্লাস R2 হয়। তাহলে R1 এর মান জানা দরকার, R2 এর মান জানা দরকার, দুটো যোগ করলে পাওয়া যাবে। তাই আমি স্নেলস ল লাগিয়েছি দুটো সারফেসেই। প্রথম সারফেসের থেকে R1 বাইর করে নিলি আর সেকেন্ড সারফেস থেকে R2 বাইর করে নিলি, এবার দুটো যোগ করলে অ্যান্সার। এই দুটো যোগ করে দিয়েছি, তো এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে দেখবে বই আবার থিটা সি লেখে এই পুরো পার্টটাকে, কারণ এই যে সাইন ইনভার্স 1 বাই মিউ সমান থিটা সি, এখানে থিটা সি লেখে, ঘাবড়াবার প্রয়োজন নেই সেক্ষেত্রে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিজম কোণের সীমাস্ত মান। এখানে দেখতে হবে আমাকে, কেস 1 আর কেস 2। এর থেকে যদি প্রিজম কোণের মান বেশি হয়ে যায়, প্রিজম কোণের মান মিনিমাম এইটা থাকা দরকার। এইটা থাকলেই আলোক রশ্মিটা এইদিকে বার হবে, আলোক রশ্মিটা গা ঘেঁষে বাইর হবে। আর এই মানের থেকে যদি আলোক রশ্মিটা বেড়ে গেছে, এই মানের থেকে যদি প্রিজমের কোণটা বেড়ে গেছে এই মানের থেকে, তাহলে আলোক রশ্মিটা ভিতরে ফিরে আসবে, অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ঠিক আছে, প্রিজমের এটাই সীমাস্ত মান। এর থেকে বেশি হলেই প্রিজম কোণের মান এর থেকে বেশি হলেই আলোক রশ্মি এর বাইরে বার হবে না। তো দুটো কেস আছে, দেখি। যদি প্রথম তলে আলোক রশ্মির লম্ব আপতন হয় সেক্ষেত্রে I1 সমান 0। মনে পড়েছে লম্ব আপতন হওয়া মানে কি? I1 R1 0, তাই না? I1 0, আর আমরা এর মান নির্ণয় করছি, এ মানে কি R1 প্লাস R2। তো I1 সমান 0 হলে R1 সমানও 0 হয় লম্ব আপতনে প্রতিসরণে, তাহলে R1 এর মান 0। তো এই যে এই পুরো পার্টটা 0 হবে, 0, কিন্তু এই পার্টটা রয়ে যাবে সাইন ইনভার্স 1 বাই মিউ, যেটাকে R2 বলি বা থিটা সি। অর্থাৎ যদি প্রথম তলে লম্ব আপতন করি আমরা আলোক রশ্মিটাকে, প্রথম তলে যদি আমরা লম্ব আপতন করছি আলোক রশ্মিকে, আর আমি চাইছি যাতে আলোক রশ্মিটা সেকেন্ড সারফেসে না বার হয়, নির্গত রশ্মি না বার হয়, তাহলে প্রিজম কোণের মান কত থাকা দরকার? সংকট কোণের সঙ্গে সমান থাকা দরকার। এইটুকু তো বোঝা গেল যে যদি রশ্মি এদিকে আমাকে না পেতে হয়, যদি না পেতে হয়, তার মানে আমার সেক্ষেত্রে দুটো জিনিসের উপর লক্ষ্য রাখতে হবে, একটা প্রিজম কোণ কত আর একটা আপতন কোণ কত। তখন আমার প্রিজম কোণের ক্যালকুলেশন চলছে, প্রিজম কোণ এইটা হওয়া দরকার, এর থেকে বেশি হলেই ঘুরে আসবে, সঙ্গে সঙ্গে আপতন কোণও দরকার। তো এই আপতন কোণের কেস দেওয়া হয়েছে, যদি প্রথম তলে আলোক রশ্মির লম্ব আপতন হয় তাহলে I1 সমান 0, R1 সমান 0। তখন ওই যে ফার্স্ট পার্টটা ছিল এটা, A সমান R1 প্লাস R2, এইটা 0 হবে, তাহলে এটা 0, তাহলে এটা। অর্থাৎ লম্ব আপতনের ক্ষেত্রে যদি আমি প্রিজমের মধ্য দিয়ে রশ্মি না পেতে চাইছি, তাহলে প্রিজম কোণের মান ওই প্রিজমের সংকট কোণের মানের সমান হতে হবে বা ওর চেয়ে বেশি হতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে কেস 2। যদি আমি প্রথম তলে গা ঘেঁষে আপতন করি, প্রথম তলে গা ঘেঁষে আপতন অর্থাৎ কি? গা ঘেঁষে আপতন মানে আলোক রশ্মিকে আমি এইভাবে আপতন করছিলাম নর্মালি, এরপর আমি এইভাবে আপতন করাবো, তাহলে এটা অভিলম্ব, অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা হচ্ছে গা ঘেঁষে আপতন, আর এদিকে বার হলে গা ঘেঁষে নির্গমন। তো যদি প্রথম তলে গা ঘেঁষে আপতন হয় সেক্ষেত্রে I1 সমান 90 ডিগ্রি হবে। I1 সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে স্নেলস ল লাগিয়ে দেখো, I1 সমান যদি 90 ডিগ্রি হয়
তাহলে R1 এর ভ্যালুতে কী ছিল, সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। I1 মানে তো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি বাই মিউ, সাইন 90 ডিগ্রি 1, তাহলে 1 বাই মিউ, তাহলে R1 সমান সাইন ইনভার্স 1 বাই মিউ। তো এই যে এর ভ্যালুটাতে I1 সমান 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি বসিয়ে দেবো। যে 90 ডিগ্রি বসাবো তাহলে সাইন ইনভার্স সাইন 90 বাই মিউ, সাইন 90 মানে 1, তাহলে সাইন ইনভার্স 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ মানে 2 সাইন ইনভার্স 1 বাই মিউ হবে। আর সাইন ইনভার্স 1 বাই মিউ মানে তো R2, তাহলে R2 প্লাস R2 মানে 2R2, আর R2 মানে তো থিটাসি, তাহলে 2 থিটাসি। তাই যদি আমি প্রথম তলে গা ঘেঁষে আপতন করছি আর আমি চাইছি যে রশ্মিটা এদিকে না বার হোক, তাহলে এই কোণটা কত হওয়া দরকার, এই কোণটা মিনিমাম 2 থিটাসি হওয়া দরকার। এই প্রিজমের সংকট কোণের থেকে দ্বিগুণ হওয়া দরকার। এর থেকে বেশি হলে আলোক রশ্মি আর ওদিকে বাইরে হবে না। এর থেকে যদি বেশি হয়ে যায় আলোক রশ্মি এ পাশে বার হবে না, আলোক রশ্মি সেকেন্ড সারফেসে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটাবে। ঠিক আছে, নেক্সট মনে রাখবে কিন্তু যে প্রিজম থেকে যদি রশ্মি না পেতে হয় আমাকে অপর সারফেসে, তো এ আর আয়ের উপর আমাকে লক্ষ্য দিতে হবে, এই দুটো জিনিসের উপরে নির্ভর করবে। তো এর ক্যালকুলেশন করলে এরপর আই মানে আপতন কোণের ক্যালকুলেশন করবে। ঠিক আছে, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্থ মান আয়ের দরকার। তো আমরা এর মানটা তো বার করেছি, এ সমান R1 প্লাস R2 হয়। তো প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্থ মান কত থাকা দরকার, এটাই থাকা দরকার, এ সমান সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। যদি ওই পাশে রশ্মি না পেতে চাইছি তাহলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত হওয়া দরকার, এতটা হওয়া দরকার। এইখানেই যে দেখো I1টা রয়েছে ভিতরে, এই I1টাকে আমি চেঞ্জ করব, কারণ আমাকে I1 এর মান নির্ণয় করতে হবে। তো বেশ কিছু ঝামেলা নাই, এই সাইন ইনভার্স 1 বাই মিউকে আমি থিটাসি লিখেছি, এই থিটাসিকে ওইদিকে নিয়ে গেলে তাহলে মাইনাস সাইন এ মাইনাস থিটাসি সমান সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। এরপর এ পাশে শুধু সাইন I1 বাই মিউ রেখেছি, এই সাইন ইনভার্স ওইদিকে নিয়ে গেছি, তাহলে সাইন অফ এ মাইনাস থিটাসি। জাস্ট সাইন I1 বার করি, সাইন I1 সমান মিউ ইন্টু এটা হবে মিউ ইন্টু সাইন অফ এ মাইনাস বি, ফর্মুলায় ভেঙেছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এরপর সাইন I1 সমান মিউ কস থিটাসি। আমরা কি লিখেছি, আমরা দেখেছি যে সাইন থিটা সি সমান কি হয়, সাইন ইনভার্স 1 বাই মিউ, তাহলে সাইন থিটা সি সমান 1 বাই মিউ, তাহলে কস থিটা সি সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সি, তাই না? তাহলে আলটিমেট সাইন থিটা সির ভ্যালু যদি বসিয়ে দেওয়া হয়, সাইন থিটা সি সমান 1 বাই মিউ, এখানে যদি সাইন স্কোয়ার থিটা সির জায়গায় 1 বাই মিউ মানে 1 বাই মিউ স্কোয়ার বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ রুটের বাইরে। তো ব্যাস আমি ওটাই লিখেছি, কস থিটা সির জায়গায় ওটা বসিয়েছি, আর সাইন থিটা সির জায়গায় 1 বাই মিউ, এই যে সাইন থিটা সির জায়গায় 1 বাই মিউ। তাহলে এই যে সাইন I1টা বার হলো, সাইন I1টা কত হবে, সাইন I1 সমান মিউ ইন্টু সাইন এ রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস কস এ ইন্টু 1 বাই মিউ। এবার দেখো এই মিউ, যদি এই মিউটা আমি ভিতরে গুণ করে দিই তো এই মিউ মিউ কেটে যাবে আর এই মিউর সঙ্গে কেটে যাবে, তাহলে I1 সমান কত হবে, সাইন ইনভার্স সাইন এ রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস এ, এটা হচ্ছে I1 এর মান। প্রিজম থেকে ওই পাশে যদি রশ্মি না পেতে হয় তাহলে আপতন কোণের মান এইটা হওয়া দরকার ম্যাক্সিমাম। আপতন কোণের মান এর চেয়ে বেশি হলেই, আপতন কোণের মান এর চেয়ে বেশি হলেই ওদিকে রশ্মি পাওয়া যাবে, এটা আপতন কোণের সর্বোচ্চ মান, মনে রাখবে আপতন কোণের সর্বোচ্চ মান এতটাই হওয়া দরকার। এর থেকে কম অ্যাঙ্গেলে আলোক রশ্মিকে আপতন করতে হবে, কিন্তু প্রতিসারক কোণেরটা কী ছিল, ওইটাই ছিল মিনিমাম, এটা ছিল প্রিজমের প্রতিসারক কোণের মিনিমাম মান, যার জন্য আমি রশ্মি পাবো না। এই যে এটা মিনিমাম মান ছিল, যার জন্য আমি ওই পাশে রশ্মি পাবো না, এর থেকে বেশি হওয়া দরকার ছিল, তাহলে রশ্মি পাতে প্রিজম কোণে। আর আপতন কোণের মান এটা হচ্ছে সর্বনিম্ন মান,
সরি, এটা হচ্ছে সর্বোচ্চ মান। এর মানের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ওইদিকে রশ্মি পাওয়া যাবে, আর এর মানের থেকে যদি কম হয় তাহলে ওইদিকে রশ্মি পাওয়া যাবে না। এই দুটোই পার্থক্য মাথায় নোট করে রাখবে, ঠিক আছে? চলো, এরপর একটা টপিক রয়েছে প্রিজমের কিছু ব্যবহার, যেটা থিওরিটিক্যাল পার্ট ওটা। তো তোমরা একটু ওই পেজ পড়বে, নতুন বইয়ে পেজ নাম্বার 66 অ্যান্ড 67 রয়েছে পূর্ণ প্রতিফলক প্রিজম কি, ঠিক আছে? প্রিজমের কিছু ব্যবহার, পেরিস্কোপে ব্যবহার করা হয়, ঠিক আছে? পূর্ণ প্রতিফলক প্রিজমের সুবিধা অসুবিধা, 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে সমশীর্ষ করা, 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে প্রতিবিম্বকে সমশীর্ষ করা, যেগুলো পেরিস্কোপে ইউজ হয়। তো এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা আমি তোমাদের উপরে ছাড়লাম, এই পার্টটা জাস্ট পড়বে। বাকি প্রিজম আমাদের এই প্রতিসরণ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অঙ্কগুলো করো ভালো করে, ঠিক আছে? যে অঙ্কগুলো হবে না সে অঙ্কগুলো আমাকে সেন্ড করে দেবে, আমি করে দেবো। আর তুমি এর আগে যে 2টো অঙ্ক দিয়েছিলে না, 3টে অঙ্ক, সেটা করা হয় নাই, আজই আমি করে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে পরের দিন যদি প্রিজম থেকে কিছু কোশ্চেন থাকে তো বলবে, না তো আমরা লেন্সে যাব, ঠিক আছে? তাহলে রাখছি।